12 ডিসেম্বর 2025 দুপুর 2টা বেজে 25 মিনিট। শুক্রবার দিন হওয়ায় জুম্মার নামাজ পড়ে বাসার দিকে অটো রিকশায় ফিরছিলেন ওসমান হাদি। আচমকাই পেছন থেকে দুইজন বাইক নিয়ে এলো এবং একজন বাইক চালাচ্ছিল, অপরজনের হাতে একটি অস্ত্র ছিল এবং সে ওসমান হাদির মাথা বরাবর একটি গুলি করলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটালাইজ করা হলো। ডাক্তার বলছেন আল্লাহ ছাড়া এখন আর কোনো গতি নাই। কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই উনি বুলেট রুদ্ধের ওনার সাথে ছিলেন। এই বুলেটটা ওসমান হাদির শরীর ভেদ করেনি, বাংলাদেশের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা এক রহস্যকে যেন উস্কে দিয়েছে। কেন ওসমান হাদি, কেন অন্য কেউ নয়? তাকে সরিয়ে দিলে কার সবচেয়ে বড় ফায়দা? এই প্রশ্নগুলো আজ সারা বাংলাদেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। একবার ভেবে দেখুন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় আসে। সাধারণ মানুষের মনে তখন অনেক আশা, অনেক চিন্তা ভাবনা। এই সময় উঠে আসে ওসমান হাদির মতো একজন নির্ভীক নেতা। তিনি কাউকে ভয় পেতেন না, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন সাধারণ জনগণের সেবায়। আওয়ামী লীগ হোক বা উপদেষ্টা, ক্ষমতার অপব্যবহার নিয়ে সব সময় তিনি সত্য কথা বলতেন। তার এই স্পষ্টবাদিতা তার জন্য অনেক শত্রু তৈরি করেছিল, কিন্তু এই শত্রুদের মধ্যে আসলে কে এত ভয়ঙ্কর যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো? এটা কি আসলে 2-1 দিনের প্ল্যান, নাকি এর পেছনে আসলে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? সরকার ওসমান হাদির হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য অপারেশন ডেভিল হান্ট 2 নামে একটি অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই উদ্যোগ কি আসলে যথেষ্ট? ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস, কিন্তু আশেপাশের মানুষজন তখন ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে এবং সেই স্থান থেকে চলে আসতে বাধ্য হন মির্জা আব্বাস। মির্জা আব্বাস হচ্ছেন ওসমান হাদি যে আসন থেকে আসলে নির্বাচনে দাঁড়িয়েছেন, মানে 8 নং আসন। এই আসনের তার ডিরেক্ট প্রতিদ্বন্দ্বী ওসমান হাদিকে যে টার্গেট করা হয়েছে, এটা ওসমান হাদি নিজেও জানতেন, কারণ প্রাক্তন একজন র্যাব অফিসার ওসমান হাদিকে এই সম্পর্কে অবগত করেছে। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে? ও কি আর মারের ভয় পায়? সে আপনি জানেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আক্রমণটা যেভাবে দেখানো হচ্ছে বা যাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আসলে কি এটা তার কাজ, নাকি এমন একটা সময় অন্য কেউ এটার পরিকল্পনা করেছে? পুলিশ অবশ্য খুনিকে চিহ্নিত করতে পেরেছেন। সে হলো সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম। সব থেকে অবাক করার বিষয় হলো, এই ফয়সাল করিম 2024 সালের 8 নভেম্বর রাজধানীর আদাবরে একটি স্কুল থেকে অস্ত্রের মুখে প্রায় 17 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সেই সময় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয় এবং এই মামলা থেকে তিনি এই বছর, মানে 2025-এর ফেব্রুয়ারি মাসে 6 মাসের জন্য জামিনে বেরিয়ে আসেন এবং তারপর আবারও একটি জামিন আপিল করেন, যে জামিনটা 1 বছরের জন্য মঞ্জুর করা হয়। এখন প্রশ্ন হলো, এত গুরুতর অপরাধের পরেও কিভাবে সে জামিন পেল? আর জামিন পাওয়ার পরেই কি সে এই ধরনের অপরাধের ছক কষা শুরু করলো? ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের অফিসিয়াল পেজে ফয়সালের ছবি পোস্ট করে তথ্য চেয়ে আবেদন করেছেন, কিন্তু ফয়সাল কি শুধুই একজন ভাড়াটে খুনি, নাকি তার পেছনে আরো বড় কোনো মাথা কাজ করছে? সাংবাদিক জুলকারনাইন সাইদ তার অফিসিয়াল পেজে তথ্য দিয়েছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে হত্যার পর হত্যাকারী ফয়সাল ইন্ডিয়াতে পালিয়ে গেছেন। একবার চিন্তা করুন, এই ঘটনাটা যদি আসলে সত্য হয়, তাহলে এই যে ঘটনাটা ঘটানো হলো, এইটার রেঞ্জটা আসলে কত বড়? ওসমান হাদি যে শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে সত্য কথা বলতেন তা কিন্তু নয়, তিনি প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু সত্য কথা বলতেন, যার ফলে তার শত্রুর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এমনকি জুলাই যোদ্ধার মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু সে প্রশ্ন তুলেছে। যারা আসলে পূর্বে 400 বা 500 টাকার টি শার্ট পরতো, তারা কিভাবে এখন 4 থেকে 5,000 টাকা দামের টি শার্ট পরছে। যারা একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেও অন্যের কাছ থেকে ধার নিতে হতো, তারা কিভাবে এখন আইফোন ইউজ করছে। 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5,000 টাকার টি শার্ট কোত্থেকে পরে? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। তিনি সোজা সাপটা সবাইকে বলেছেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে কাউকে তিনি ছেড়ে কথা বলবেন না। হয়তোবা তার এই সাহসিকতাই তার এই বর্তমান পরিস্থিতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে এই প্ল্যানটাকে আসলে 2-1 দিনের মধ্যেই করা সম্ভব নাকি অনেক দিন সময় নিয়ে মূলত এই প্ল্যানটা করা হচ্ছিল। খুব কম সময়ে আসলে এই টার্গেটটা কখনোই করা সম্ভব নয়, কারণ একজন পপুলার নেতাকে টার্গেট করতে হলে অবশ্যই একটা বড় সড়ো প্ল্যানের দরকার ছিল। তা ধারণা করা যায় যে ব্যক্তি গুলি করেছেন সে আসলে একা এই প্ল্যানের অংশ নয়। এখন ওসমান হাদি গুলি খেয়েছে, তার মানে ভবিষ্যতে অন্যরাও হবে। আমাদের বর্তমান সরকার আসলে কি আমাদের নিরাপত্তা দিতে পারছে? এটা তাদের সম্পূর্ণ ব্যর্থতা। ডক্টর ইউনূসের সরকারের দিকে তাকালেই দেখা যায় সেখানে বেশিরভাগই স্বজনপ্রিয়তার প্রকাশ পায়। যেমন যদি কিছু উপদেষ্টার দিকে লক্ষ্য করি, যেমন বিধানচন্দ্র রায়, তিনি ডক্টর ইউনূসের স্ত্রীর ডাক্তার। লুৎফর সিদ্দিকী, তিনি ডক্টর ইউনূসের বন্ধুর ছেলে। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। এই ব্যক্তিগুলোর আসলে তেমন রাজনৈতিক কোনো জ্ঞান নেই, আবার উপর থেকে পুরো দেশকে কিভাবে নিরাপদ রাখতে হবে সেগুলো নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। আবার অন্যদিকে বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আওয়ামী দলগুলো ডিরেক্টলি গেরিলা যুদ্ধের কথা বলছে। ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তোবা এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ টু টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ারসেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার এই মুহূর্তে আসলে ওসমান হাদির মতো একজন সাহসী কণ্ঠকে চুপ করিয়ে দেওয়ার মানেটা কি? ওসমান হাদিকেই কেন টার্গেট করা হলো, অন্য কাউকে কেন করা হলো না? এর পিছনে আরো কিছু যুক্তি অনেকেই লিখছেন। হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন কট্টর ভারত বিরোধী লোক। ভারতের বিরোধী হলে আসলে বাংলাদেশে বেঁচে থাকাটাই খুব কষ্টকর। একবার অতীতের দিকে যদি তাকান, জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ইলিয়াস আলীও মারা গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীও মারা গেছেন, জামায়াতের তো অসংখ্য নেতা মারা গেছেন। বাদ নিয়ে কথা বলার জন্য মরতে হয়েছিল আবরারকে। এই সবগুলো ঘটনা কি আসলে শুধুমাত্র কাকতালীয়, নাকি এর পিছনে একই ধরনের গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে? ওসমান হাদির উপরের হামলা কি এই একই চক্রান্তের অংশ, যেখানে সত্য কথা বলার মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে? কিন্তু আসলে এই বুলেট কি চিরতরে ওসমান হাদির কণ্ঠ বন্ধ করে দিতে পারবে? তার মতো আরো অনেককেই টার্গেট করা হচ্ছে, যারা জুলাই আন্দোলন করেছে এবং যারা বর্তমানে রাজনীতিতে রয়েছে। কিন্তু ইতিহাস আসলে আমাদেরকে শেখায় একটি বুলেট দিয়ে কখনোই আন্দোলনকে শেষ করা যায় না, বরং এটি আরো অনেক নতুন ওসমান হাদির জন্ম দেয়। হাদি তো আসলে কাউকে ভয় করতেন না, নিজের জীবনকেও উৎসর্গ করতে চেয়েছিলেন মানুষের সেবার পেছনে। এই আত্মত্যাগ আসলে বৃথা যাবে না। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতি কি আসলে কখনো ঠিক হবে না? আপনার মতামতটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা।